দর্শক মণ্ডলী, শুরু করতে যাচ্ছি আমাদের টি টেবিল আলোচনা। আজকের বিষয় ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচিত হওয়া এবং মেঘনা আলম নামে একজন ক্যান্ডিডেট, যে কিনা 3 সেন্টারে 9 ভোট পেয়েছে, কিন্তু তার ভেরিফাইড পেজে সে দাবি করছে সে জিতেছে। এছাড়া থাকছে আমাদের নিয়মিত আলোচনা, স্বাস্থ্য টিপস। শুরুতেই জেনে নেই আজকে 13ই ফেব্রুয়ারি 2026 সাল, বাংলা পহেলা ফাল্গুন 1432। আজকে বসন্ত ঋতুর প্রথম দিন, আরবি 26শে শাবান 1447 হিজরি। আজকে সূর্য উদয় হয়েছে 6টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 53 মিনিটে। আজকে হাওয়ার তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বরাবরের মতো আজকে আমাদের দুইজন অতিথি, একজন সুরু ভূঁইয়া এবং সরু বালি। প্রথমেই আমি প্রশ্ন করব সুরু ভূঁইয়ার কাছে। সুরু ভূঁইয়া, তুমি বলো যে আমরা দেখছি যে নির্বাচনে ভোটে ইঞ্জিনিয়ারিং হচ্ছে, অর্থাৎ যে ভোট বেশি পেয়েছে বা যে কম পেয়েছে সে ইচ্ছে করলে সেই ভোট শিট কারেকশন করে, অর্থাৎ 200 জায়গায় 300 লেখে বা 300 জায়গায় 400 লেখে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরাজিত প্রার্থী জিতে যাচ্ছে। মানে সে অ্যাকচুয়ালি ভোটে ঠকছে, কিন্তু যখন দেখা গেছে ভোটের শিট চেঞ্জ করে মানে 200 জায়গায় 300 লেখে সে নির্বাচিত হয়ে যাচ্ছে, এবং এটা অলরেডি হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তুমি কি করবে আসলে এ ধরনের নির্বাচিত হয়ে? লাভ কি বা হওয়া উচিত কিনা? নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং বা ভোটের ম্যানিপুলেশন যদি সত্যি হয়, তবে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এমন পরিস্থিতিতে প্রকৃত জনমত প্রতিফলিত হয় না এবং গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এই ধরনের কাজের মাধ্যমে নির্বাচিত প্রার্থীর বৈধতা নিয়েই প্রশ্ন উঠতে পারে, কারণ তিনি হয়তো জনগণের সত্যিকারের প্রতিনিধি নন। এমন পরিস্থিতি প্রতিরোধে স্বচ্ছ এবং অবাধ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। এই বিষয়ে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলো এবং সর্বোপরি সাধারণ জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কারণ এখানে আমরা দেখছি স্বচ্ছ ভোট ঠিকই হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে, কিন্তু কতিপয় দুর্নীতিবাজ অসাধু কর্মকর্তা যারা নাকিনা ভোটের দায়িত্বে ছিল, যাদের কাছে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন জায়গায় জেলা প্রশাসকরা এই ধরনের কাজগুলি করেছে, এবং আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এ থেকে আমাদের মানে আমরা গণতন্ত্র থেকে পিছিয়ে পড়ছি, যেটা আদৌ কাম্য নয়। আমরা আশা করব এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবার আমার প্রশ্ন সরু বালির কাছে। সরু বালি, আমরা দেখলাম যে ঢাকা একটি আসনে মেঘনা আলম নামে একজন ক্যান্ডিডেট, যে কিনা 3টি কেন্দ্রে ভোট পেয়েছে মাত্র 9টি, কিন্তু সে তার ফেসবুক পেজে সে দাবি করছে সে জিতেছে। আসলে সে কি জিতেছে আমি বুঝতে পারলাম না। মানে 9টি ভোটই কি তার পাওয়ার কথা ছিল না, পেয়েছে এইটাই কি সে জিতেছে, নাকি অন্য কিছু? এবং আমরা দেখলাম যে উনি তার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেটের অফিসে যে বসে আছে, মানে এটাও আমি বুঝতে পারলাম না যে উনি আসলে প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেটের পাশে অফিসে কেনই বা গেল। এবং আমি বুঝতে পারলাম মেঘনা আলম দাবি করছে যে সে জিতেছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সে 9 ভোট পেয়েছে। এ ব্যাপারে তুমি কি বলবে? দেখো, সংখ্যাগরিষ্ঠ ভোট না পেয়েও কেউ জিতেছে দাবি করলে সেটার পেছনে হয়তো কোনো প্রশাসনিক, আইনি বা রাজনৈতিক জটিলতা থাকতে পারে। হয়তো তিনি ফলাফল চ্যালেঞ্জ করছেন বা কমিশন কোনো ভুল ধরতে পারে, সেটা খতিয়ে দেখা লাগবে। না, সে তো ফলাফল মানে চ্যালেঞ্জ করে নাই, এটা এখানে আসলে একটা অন্য কোনো হিসাব আছে হয়তো। আচ্ছা, বাদ দাও এসব, আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। এবার আমার প্রশ্ন সুরু ভূঁইয়ার কাছে। সুরু ভূঁইয়া, আমরা দেখতে পাচ্ছি কিছু মানে যারা জিতেছে তাদের সমর্থকরা যারা ঠকেছে তাদের সমর্থকদেরকে ইপটিজিং করছে। মানে বিভিন্ন ধরনের মানে জেতা ক্যান্ডিডেটের সমর্থকরা ঠকা ক্যান্ডিডেটের সমর্থকদেরকে ইপটিজিং করছে নানান কথা বলে। এ ব্যাপারে তুমি কি বলবে? নির্বাচনের ফলাফল পরবর্তী সময়ে এই ধরনের আচরণ খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত।
গণতন্ত্রে জয় পরাজয় একটি স্বাভাবিক ব্যাপার, কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে একে অপরের প্রতি সম্মানজনক এবং সহনশীল মনোভাব পোষণ করা হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এখানে সম্মান দেখানো উচিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, ওনারা ইপটিজিং করছে এবং নানান ধরনের কি সব তারা এসব বলছে। যাই হোক, আমরা এখন চলে যাব পরবর্তী প্রশ্নে। আমরা দেখতে পেলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে অলরেডি বাংলাদেশের জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে এই বিপুল ভোটে নির্বাচিত হয়েছে এই জন্য। আচ্ছা, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবার আমাদের নিয়মিত আলোচনা স্বাস্থ্য টিপস। আমরা আমাদের শরীরের যদি ঠিক না থাকে, অর্থাৎ আমাদের শরীর হলো মূলধন যদি ঠিক না থাকে, তাহলে আমরা এমপি হই কিংবা মন্ত্রী হই, আমরা কিন্তু কাজ ঠিক মতো করতে পারবো না। অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো না থাকলে আমরা কাজ বা আমাদের জনগণের জন্য যে কাজ করব সেটা আমরা সঠিকভাবে করতে পারবো না। আমাদের দেখা গেছে যে বছরে কিছু সময় সিঙ্গাপুরে থাকতে হবে, কারণ এদেশে ভালো চিকিৎসাও নেই। তো এ ব্যাপারে আমি সরু বালির কাছে আমি প্রশ্ন করব। সরু বালি, তুমি বলো যে আমাদের জনগণের কাজ করার জন্য আমাদের স্বাস্থ্য ঠিক রাখা, ফিট থাকা কতটা জরুরি বলে তুমি মনে করো? আমি মনে করি আমাদের দৈনন্দিন কাজকর্ম ভালোভাবে করতে গেলে শারীরিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। ফিট থাকলে মনও ভালো থাকে, এনার্জি বেশি থাকে, আর সাধারণ জীবনের চাপও ভালোভাবে সামলানো যায়। আর তুমি ঠিকই বলেছ। আমরা আশা করব যারা এবার নির্বাচিত হয়েছে, যেসব প্রতিনিধিরা, তারা নিজেদের স্বাস্থ্যের দিকে ঠিক রাখবে এবং তারা দুর্নীতি করবে না, কারণ দুর্নীতি করলে স্বাস্থ্য ভালো থাকে না। হারাম টাকায় আরাম নেই, সুতরাং হারাম টাকা দিয়ে সুস্থ থাকার চিন্তা আপনারা করবেন না। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।